আমার মেজো বোনের সাথে যেদিন আমার স্বামীর বিবাহ হয় সেদিন যে আমি কিভাবে বেঁচেছিলাম নিজেও জানি না। মৃত্যু যন্ত্রণার মতো মনে হয়েছিল। সেদিন না বাঁচতে পেরেছিলাম, মরতে পেরেছিলাম, আমার পায়ের নিচে মাটি ছিল না। পৃথিবীর সবার কাছে তখন আমি দোষী, আমি খারাপ। অথচ এই মুহূর্তে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স পর্যন্ত হয়নি। এর জন্য অবশ্যই আমার মা দায়ী। পৃথিবীতে সব মা ভালো হয় না, সব পরিবার ভালো হয় না, কিছু খারাপ পরিবারও রয়েছে। 2008 সাল। এই মুহূর্তে আমি আমার বাপের বাড়িতে অবস্থান করেছিলাম। 3 মাস আগে থেকে আমার স্বামী আমার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয়। আমি আমার বাপের বাড়ি চলে আসি। আমার ছোট বোন আবার আমার এক খালা বাড়িতে থাকতে। ঘরে শুধু আমার মেজো বোন, আম্মু আর আব্বু। ওরা আমার সামনে তেমন কথা বলতো না। আর তাছাড়া আমি শ্বশুরবাড়িতে থাকতাম, তাই ঘরে এত কিছু আমি নাক গলাতামও না। তবে আব্বু আম্মু অনেক সাহায্য করতো স্বামী থেকে লুকিয়ে। আমার স্বামী ধনী ছিল আর আমার বাবা দিনমজুরি ছিল। আমার স্বামীকে বলে আমি আমার বাবাকে একটি সিএনজি কিনে দেই। বিয়ের 1 বছর পর্যন্ত ভালোই ছিল সব, কিন্তু যখনই আমি আপনার পরিবার টাকা দিতে পারতাম না আমি ভীষণ খারাপ হয়ে যেতাম। আমার মেজো বোনে আমার খেয়ে আমার পরে আমার সাথে বেয়াদবি করতো, তুই ছাড়া কথা বলতো না। চরম লেভেলে একজন বেয়াদব ছিল। বাবা মার কাছে ভীষণ ভালো ছিল। আমার মা তো আমার টাকা দিতে না পারলে আমার যাতা বলে গালাগালি করতো। আমি মাকে এই ধরনের বাজে গালাগালি করতো। আমি অনেক চেয়েছি পরিবারের সাথে সম্পর্ক বাদ দিতে, কিন্তু পারিনি। কয়েকদিন পর পর হাজির হতো আমার শ্বশুরবাড়ি। আমার চেয়ে আমার মেজো বোন সুন্দরী ছিল, অথচ আমার তখন প্রেমের বিয়ে। 2008 সালে মে মাসে 5 তারিখে আমার বাবা সবাই আমার স্বামী বাড়িতে গিয়ে বোনের বাড়িতে বোনের বিয়ে পড়িয়ে আমার বোনকে রেখে আসে। অথচ সকালে আমি জানতাম না ওরা কোথায় যাচ্ছে। এর মধ্যে বিকেল দিকে আমার শ্বশুর বাড়ির একজন ফোন করে বলে, তোমার বোনের সাথে তো তোমার স্বামীর বিবাহ হচ্ছে। আমি শুনে বার মাকে ফোন করি না, ফোন ধরে বলে ঘরে আসি, কথা বলতেছি। তার কিছু সময় পর আমার মা বাবা ঘরে আসে। আমি তখন কান্না করতে করতে জিজ্ঞাসা করি, নিমু হারামি তোরা কেন এমন করছস, উত্তর দে। তখন আমার বাবা পাশে দাঁড়িয়ে আছে। মা বলে, তুই বেশি ভালো যে এই জন্য স্বামীর ভাত খেতে পারছিস না। তোর এই অবস্থা তো মুখ পড়িস না, তোর এই অবস্থা আমাদের তো মুখ পুড়েছিস। তার বাধ্য হলাম। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। তখন আমার মা আমাকে বলল, ঘর থেকে বের হয়, এখানে নাটক করিস না। আশেপাশে সবাইকে জানাইছি তুই যে একটা খারাপ লোক। আমি হতবক। আমি যেন সেদিন ঘরে থাকতে পারছিলাম না। ওই বেঈমানগুলোর সাথে বের হয়ে যাই ঘর থেকে। কোথায় যাব, কি করব বুঝতেছি না। কে বা আমাকে জায়গা দিবে। পরে পরিচিত এক আন্টির বাসায় যাই, যেখানে 3 দিন থাকি। একদিন প্রিয় মানুষকে হারানো কষ্ট, অন্যদিকে পরিবারের কষ্ট, টাকা পয়সা নাই। কোথায় যাব, কি করব বুঝতেছি না। সেদিন মনে হয়েছিল মৃত্যু অনেক সহজ। মরতে চেয়েছিলাম, কিন্তু সাহস দেয়নি। আন্টিরা বোনের দোকানে একজন মেয়ে লাগবে, সেলসম্যান। সামনে রমজান মাস, তাই আন্টি আমাকে তার বোনের বাড়িতে পাঠিয়ে দিল। আমি ওখানে ছিলাম সারাদিন, দোকান করতাম, রাত ওনার সাথে টুকিটাকি কাজ করে পরে ঘুমিয়ে পড়তাম। ঘুমও আসতো না। এই পৃথিবীর পরিবারবিহীন একা টিকে থাকা অনেক মুশকিল, কিন্তু আমি ওই খারাপ পরিবারের সামনে যেতে চাচ্ছিলাম না। আর আন্টি আমাকে তেমন বেতন দিত না। খরচের টাকা ছাড়া আর কোনো টাকা দিত না। বলতো জমা থাকুক, তোর কাজে লাগবে, নিস। এইভাবে 1 বছর পার হলো। আমি তখন পুরো পরিবার, আপনজন সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিছি। খুবই ঘৃণা চলে এসেছে তাদের প্রতি। আমার রাতে ঘুমিয়ে পারতাম না। মনে হতো আমার সাজানো সংসার কিভাবে রাজত্ব করছে, আর মনে হতো আমার প্রিয় মানুষটা কি একটু চিন্তা করছে না। আমার কথা কি একটু মনে পড়ে না। আমি কিভাবে দিন কাটাইছিলাম আমারও আল্লাহ জানে। এদিকে আন্টি পারিবারিক সমস্যার কারণে আন্টি দোকানদার সেল করে দেয়। আর তখন ওনার এলাকায় একটা বয়স্ক ধনী আন্টি দোকানটা কিনে নেন শখের বসে সময় কাটানোর জন্য। দোকানে কেনার সময় আন্টিটা বলে, তুমি থাকো দোকানে, দেখি মাঝে মাঝে আমিও বসবো। আমার তো এত সময় নেই যে সারাদিন বসে থাকতে পারবো। ঘর সংসার রয়েছে, আর আমার ছেলেও বকা দিবে। তখন আমি আন্টি দোকানটা চালাতাম, আর ওই আন্টি বাসা থাকতাম, খেতাম, মাসিক টাকা দিয়ে দিতাম। এর মধ্যে ওই আন্টি দোকানে অনেক টাকা ইনভেস্ট করে। ওনার ছেলে সৌদি থেকে এসে দোকানে পুরো ডেকোরেশন বদলে দেয়। তাছাড়া দোকানে ওনাদের জায়গার উপরে ছিল। তখন ওনার দোকানটা আরও বড় করার জন্য জায়গা
বড় জায়গায় বেড়েছে। আর আমি সবার সাথে ভীষণ সুন্দর করে কথা বলতাম, খুব ভালো সেল হতো। আন্টি আমাকে মাসে 17,000 টাকা বেতন দিত। এদিকে ওই আন্টির গ্রামে চলে যাবে, তাই আমাকে বাসা ছেড়ে দিতে হবে। আন্টিটা সে কি কান্না, আমাকে নিজের মেয়ের মতন আদর করতো। তখন আমাকে পাশে একটা রুম নিয়ে দেয় উনি আমি থাকার জন্য। তখন একা একা থাকা শুরু করলাম। রাত্রে একদম ঘুম আসতো না। বয়স বাড়ছে, জীবন কিভাবে যাবে, কিন্তু কত চিন্তা। সবাই আমাকে পরিবার কথা জিজ্ঞাসা করতো, আমি বাড়িতে যাই না কেন, আরও কত কি। আমি বলতাম টাকা পাঠাই, আর কত কি বানিয়ে বানিয়ে। নিজের খারাপ পরিবারের কথা কাউকে বলতে ইচ্ছে করতো না। চলবে এই গল্প প্রথম পার্ট। তো এটা একটা আপুর গল্প ছিল, আমাকে লেখি পাঠাইছে, আমি শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন।